আগে মিছিল যানজটের খবর বিরক্ত লাগতো, এখন রাস্তায় বেরোলে স্লোগানের জন্য কান পেতে থাকি। খুঁজি মিছিল জমায়েত, আর যখন দেখি সেই ভিড়ে মানুষ বয়স জাতপাত পেশা নির্বিশেষে এক সুরে গলা মেলাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস বলে, যখন দেখি যে সব জায়গায় পথে নেমেছেন মেয়েরা, কোনো সাধারণ মেয়ে তার নিয়মের অনুশাসন উপেক্ষা করে, কোনো পরিচিত মুখ তার সেলিব্রিটি পরিচয়ের তকমার বেড়া ডিঙিয়ে দিনরাত এক করে প্রতিবাদের আগুনকে অটল রেখেছেন, তখন আশ্বস্ত হই এই ভেবে যে বাংলার চরিত্রটা বদলায়নি। পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র কলকাতার এক প্রথম সারির হাসপাতাল আরজি করে এক কর্তব্যরত ডাক্তারের নারকীয় খুন ধর্ষণের প্রতিবাদে, তাঁর বিচারের দাবিতে, বাংলা সহ সারা দেশে বাড়তে থাকা নারী নির্যাতনের প্রতিবাদে, অসুস্থ সমাজকে সুস্থ করার দাবিতে, দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিতে যে আন্দোলন চলছে, তার শরিক আপনি, আমি, সবাই। তিলোত্তমার এই ঘটনায় আমাদের ঘুম ভেঙেছে। ডাক্তার সমাজের পাশে, নারীদের পাশে আমরা পা মেলাচ্ছি, কিন্তু ওপার থেকেও তো দমিয়ে দেওয়ার জন্য উপেক্ষা, অপমান, চক্রান্ত কম হচ্ছে না। ইতিহাসেও সেটাই হয়ে আসছে। তবু স্রোত কখনো ক্লান্ত হয়নি, আর হয়নি বলেই নারীর আন্দোলনের ইতিহাস লেখা হয়েছে, যে গল্পগুলো আজ এই সময় আমাদের প্রেরণা হতে পারে। ইতিহাসের পাতা থেকে মেয়েদের রুখে দাঁড়াবার তেমনই কিছু গল্প আমার পক্ষ থেকে রইল আজ এই আগুনে দু একটা স্ফুলিঙ্গের জন্য। প্রথম ঘটনাটা আজ থেকে 235 বছর আগেকার। ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে 1789 সালের 5ই অক্টোবর ফ্রান্সের ভার্সাইতে ঘটে গিয়েছিল এক যুগান্তকারী ঘটনা, যা ফরাসি বিপ্লবের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ফ্রান্সের সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের দুর্দশা তখন চরমে। দেশে মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। রুটির অভাবে মানুষ দিশেহারা। সে যুগের অন্নপূর্ণারা পাতে তুলে দেবেন কি? তাই বাধ্য হয়ে ক্ষুব্ধ নারীরা রাজা ষোড়শ লুইয়ের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছিলেন। প্যারিসের বাজার থেকে হাজার হাজার নারী মিছিল করে পৌঁছেছিলেন ভার্সাইয়ের রাজপ্রাসাদে। তারা রাজা ষোড়শ লুইয়ের কাছে খাদ্য সংকটের, অপশাসনের অবসানের দাবি জানান। এই ঘটনায় রাজা কার্যত গৃহবন্দী হয়ে পড়েন। দেখুন, রাজতন্ত্র হোক বা গণতন্ত্র, প্রজা বা সাধারণ মানুষ ছাড়া রাজার বা শাসকের অন্য কোনো অস্তিত্ব নেই। আর গণতন্ত্রে আমরাই কিন্তু শাসককে গদিতে বসাই, আমরাই কিন্তু আবার সেই গদি টলিয়েও দিতে পারি। ফ্রান্সের মেয়েদের এই অক্টোবর মার্চ টলমল করে দিয়েছিল ষোড়শ লুইয়ের রাজ্যপাটকে। বাস্তিলের পতনের পর রাজার কফিনে মেয়েদের এই আন্দোলন শেষ পেরেক পুঁতেছিল। রাজার সৈন্য সামন্ত সর্বশক্তি প্রয়োগ করেও সেদিন হাজার হাজার মেয়েদের রুখতে পারেনি। এই আন্দোলনই প্রেরণা জুগিয়েছিল এর 100 বছর পরে 1897-তে ব্রিটেন আর মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকারের দাবিতে গড়ে তোলা আন্দোলনের ইতিহাসে যা সাফ্রোজেট আন্দোলন নামে পরিচিত। বহু বছর ধরে ইউরোপে নারীরা সমাজে সমান অধিকার থেকে বঞ্চিত ছিলেন, তাদের ভোটাধিকারও ছিল না। 1897-তে এমেলিন প্যাঙ্খার্স্টের নেতৃত্বে নারীরা এই অবিচারের বিরুদ্ধে তাদের সমান অধিকারের দাবিতে লড়াই শুরু করেন। তাদের প্রতিবাদ মিছিল ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। প্রশাসন কঠোর হয়, তাদের অ্যারেস্ট করা হলে নারীরা কারাগারে অনশন শুরু করেন। চলতে থাকে পুলিশি নির্যাতন, শারীরিক হেনস্থা। কিন্তু আন্দোলন প্রশমিত হয় না। একদিন দুদিন নয়, 20-22 বছর ধরে ব্রিটেন ও আমেরিকা যুক্তরাষ্ট্র জুড়ে আন্দোলন চলে। তারপর জয় আসে। 1918 সালে যুক্তরাজ্যে এবং 1920-তে যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করেন। সাফ্রোজেট আন্দোলন নারীদের অধিকারের আন্দোলনের এক বিরাট ভিত্তি স্থাপন করে। মেয়েদের সংরক্ষণ চাই না, অনুকম্পা চাই না, সমান অধিকার চাই। একজন পুরুষ নাইট ডিউটি করতে পারলে একজন মেয়েও পারেন। মেয়েদের জন্য নাইট শিফট নয়, এটা নারীর সমানাধিকার নয়। মেয়েদের জন্য কাজের বাজ বিচার মেয়েদের সমানাধিকার নয়। আজ সমাজকে এই মানসিকতাগুলোকেই সুস্থ করা চাই, অনুকম্পা নয়, অধিকার প্রতিষ্ঠা করা চাই। সারা দুনিয়ার শাসকদের আজ মনে রাখতে হবে যে নারী শক্তির জেগে ওঠা তাদের পক্ষে খুব একটা শুভ সংকেত নয়। একজন ঘরের বউ, একজন মা, একজন সাধারণ মেয়ে যখন রাস্তায় নামে, তখন বিপ্লবের রোম্যান্টিসিজম, রাজনৈতিক স্বার্থ এসব কিছুই তার থাকে না। নির্ভেজাল দাবি আদায়ের তাগিদ থাকে শুধু। তাই তাদের ভয়, টোপ কিছু দেখিয়ে লাভ হবার নয়। 1977 সালে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে সামরিক শাসনের সময় যখন হাজার হাজার মানুষ রোজ নিখোঁজ হয়ে যেতেন, তখন মায়েরা আন্দোলনে নামেন। প্রতি বৃহস্পতিবার মায়েরা তাদের নিখোঁজ সন্তানদের নাম সহ সাদা স্কার্ফ মাথায় পরে শাসকদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করতেন।
তারা সত্য এবং ন্যায় বিচারের দাবি জানাতেন। সেই শান্তিপূর্ণ আন্দোলনকেই দমন করার নানান চেষ্টা হয়, মায়েদের গ্রেপ্তার করা হয়, নির্যাতনও করা হয়, তবু প্রতিবাদ চলতে থাকে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে আন্দোলনের প্রতি সমর্থন আসে। অবশেষে মায়েদের এই সংগ্রাম আর্জেন্টিনায় সামরিক শাসকের পতনকে ত্বরান্বিত করে। প্রতিষ্ঠিত হয় মানবাধিকার। আর মানবাধিকারের জন্য বিশ্বজুড়ে এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠা মায়েদের এই আন্দোলন মাদ্রেস দে প্লাজা দে মায়ো নামে পরিচিত। 2003-এ লাইবেরিয়ার দ্বিতীয় গৃহযুদ্ধের সময়তেও নারীরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন শুরু করেন। লেইমা গাবায়ের নেতৃত্বে হাজার হাজার নারী সাদা পোশাক পরে শান্তির দাবিতে রাস্তায় নামেন। তারা দেশের রাষ্ট্রপতি চার্লস টেলরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে শান্তি প্রতিষ্ঠার জন্য চাপ দেন। লাইবেরিয়ার নারীদের এই আন্দোলনের ফলস্বরূপই সেখানে গৃহযুদ্ধের অবসান ঘটে, আর সেখানে রাষ্ট্রপতি হিসাবে উঠে আসেন প্রথম এক নারী, যার নাম জনসন সারলিফ। নারী আন্দোলনের নজির রয়েছে আমাদের ভারতেও। 1973-এর চিপকো আন্দোলন। ভারতের উত্তরাখণ্ডে বন ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় নারীরা সেদিন প্রতিবাদ করেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে বন ধ্বংস হলে তাদের জীবিকা এবং পরিবেশ চরম বিপন্ন হবে। স্থানীয় প্রশাসন এবং ব্যবসায়িক গোষ্ঠী যখন বন কাটার পরিকল্পনা করছিল, তখন স্থানীয় নারীরা গাছের সঙ্গে নিজেদের বেঁধে রেখে এই পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়ান। সরকার কিন্তু এই আন্দোলনকে দমন করতে পারেনি, বরং এই আন্দোলন হয়ে ওঠে ভারতের পরিবেশ সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চিপকো আন্দোলনের ফলেই পরবর্তীকালে বন সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন নীতি এবং আইন প্রণয়ন করা হয়, যেগুলো পরিবেশ বাঁচাতে আজকেও আমাদের হাতিয়ার। আন্দোলনের এরকম নজির তো অনেক রয়েছে, যে জন্য আজ বাংলায় এই আন্দোলন হচ্ছে। ঠিক তেমনই একটা ঘটনা আমরা দেখে এসেছি 2012-র দিল্লিতে। একটি চলন্ত বাসে প্যারামেডিক্যাল ছাত্রী নির্ভয়া রাতে যখন বাড়ি ফিরছিল, নির্মমভাবে গণধর্ষণ করা হয় তাকে, তারপর তার মৃত্যু হয়। এই ঘটনার পর দিল্লি সহ সারা ভারতে ছড়িয়ে পড়ে জনরোষ। সমাজের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসেন। বিশেষত নারীদের প্রতিবাদে উত্তাল হয় দেশ। নির্ভয়া আন্দোলনের ফলে ভারত সরকার বাধ্য হয় ধর্ষণ আইন সংশোধন করতে এবং কঠোর শাস্তির বিধান করতে। 2013 সালে অপরাধমূলক আইনের সংশোধনী বিল পাশ হয়। এছাড়াও নতুন আইন করে যৌন হেনস্থা এবং অ্যাসিড আক্রমণের মতো অপরাধগুলোর জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। তারপরও যদি আজ বলতে পারতাম যে এই আন্দোলন শুধুমাত্র আইনি পরিবর্তনই করেনি, এটি সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন করেছে, ভালো লাগতো। এরকম একটা পর্ব করতে করতে যদি বারবার ঘেঁটে না যেতাম, যদি বারবার সব কথার পরে এখনকার পরিস্থিতির কথা বেরিয়ে না আসতো, রাগ, ঘৃণা, হতাশাগুলো যদি বারবার সংরক্ষণ করে ফেলতে না হতো, তবে আজকের পর্বটা নারী আন্দোলনের ইতিহাসেরই একটা নির্ভেজাল পর্ব হতো। কিন্তু ইতিহাসের আগের পাতাগুলোর পর অধ্যায়টা এখনো শেষ হয়নি। শত শত বছর পেরিয়ে গেছে। আজও মেয়েদের সংরক্ষণ দেওয়ার কথা বলতে হচ্ছে। আজও তাদের জন্য একটা সুস্থ সমাজ তৈরি করা যায়নি। আজও অধিকার প্রতিষ্ঠা করার দাবি তুলতে হচ্ছে, ভাবতে হচ্ছে বিচার পাবো তো। তবে এর দায় কিন্তু শাসকের নয়। কেন? কারণ শাসককে তো আমরাই নির্বাচন করেছি। তাই দায় আমাদের, দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। কিভাবে আপনিই বলুন। কমেন্টে আপনার মতামতের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।